ভ্যাট দিয়ে বিক্রি করবেন, তা বিক্রির সময়ে যে ভ্যাটটা পড়ে হবে তার থেকে আপনার ক্রয়ের ভ্যাটটাকে মাইনাস করে দেওয়া বা ফেরত নিয়ে নেওয়া, রিটার্নের মাধ্যমে এটাকে ফেরত নিয়ে নেওয়া, এটাই হলো রেয়াত। আচ্ছা, রেয়াত সংশ্লিষ্ট কিছু ধারা এবং বিধি নিয়ে আমরা একটু আলোচনা করি। ধারা 2-18 ক, এটার মধ্যে উপকরণের সংজ্ঞা দেওয়া আছে। রেয়াতের সাথে উপকরণের একটা সম্পর্ক আছে, এই জন্য আপনাকে উপকরণ কি সেটাকে বুঝতে হবে। তারপরে আছে ধারা 46 এবং ধারা 47। 46-এ রেয়াত নেওয়ার বিধান এবং কোন কোন ক্ষেত্রে রেয়াত নেওয়া যায় না সেই বিষয়ে আলোচনা করা আছে। আর ধারা 85-তে আছে বিধি বহির্ভূত রেয়াত নেওয়ার শাস্তি। আচ্ছা, এখন আমরা দেখি যে রেয়াত নিলে সুবিধা কি বা রেয়াত না নিলে অসুবিধা কি সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যে রেয়াতের মাধ্যমে ভ্যাটের পরিমাণ অনেক কমে যায়, তো এটা কীভাবে কমে সেটা আমি একটা উদাহরণের মাধ্যমে আমি দেখাবো। যে ধরেন আপনি 1 লাখ টাকার মোবাইল ফোন ক্রয় করেছেন এবং সেটা কিছু সংযোজন করে বিক্রি করেছেন। যদি আপনার মোবাইল ফোনের উপর রেয়াত না নেন, মোবাইল ফোনের উপর রেয়াত না নিয়ে আপনার 5%-এ সেল দেখান, তাহলে আপনার কেমন ভ্যাট আসে এবং রেয়াত নেওয়ার পরে আপনার কেমন ভ্যাট আসে সেটা আমি তুলনামূলকভাবে আলোচনা করব। আমি রিটার্নে প্রবেশ করলাম, পার্ট 4-এ নোট 21-এ আমি 1 লক্ষ টাকার মোবাইল ফোন পারচেজ দেখাই। আচ্ছা, আমি 1 লক্ষ টাকা পারচেজ দেখালাম, আমার এখানে কোনো রেয়াত নাই এবং আমি এটাকে সংযোজন করে 1,20,000 টাকা আমি বিক্রি করলাম। এই ভ্যালুটা একটু চেঞ্জ করি। এক লক্ষ 20,000 টাকা বিক্রি করলাম। এখন দেখেন আমার ভ্যাট আসছে 6,000 টাকা এবং এখানে কিন্তু আমি কোনো রেয়াত গ্রহণ করিনি, যার কারণে আমার টোটাল পড়েও 6,000 টাকাই আসছে। এখন এটাকে যদি আমি রেয়াতি সিস্টেমে যাই, তাহলে আমার চিত্রটা কি দাঁড়ায় সেটা একটু দেখেন। যে ধরি আমি 1 লক্ষ টাকার যে মোবাইল কিনেছি, সেই মোবাইলটা আমি ভ্যাট চালান দিয়ে কিনেছি, আমি 15% হারে কিনেছি এবং সেই ভ্যাটটা আমি রেয়াত নিব। তো সেই ক্ষেত্রে আমি এটাকে ইনপুট দিব নোট 14-এ, স্ট্যান্ডার্ড রেট গুডস অ্যান্ড সার্ভিস লোকাল পারচেস নোট 14-এ আমি ইনপুট দিব। আমি এই সাবফর্মে যাই, এখানে গিয়ে আমি 1 লক্ষ টাকা মোবাইল পারচেস দেখাই। আচ্ছা, মেইন ফর্মে চলে যাই, আমার 15,000 টাকা এখানে রেয়াত আসছে। আমি এই 21 নম্বর এন্ট্রিটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমি 15,000 টাকা এখানে 1 লক্ষ টাকা পারচেস দেখিয়ে আমি 15,000 টাকা রেয়াত গ্রহণ করলাম এবং রেয়াত গ্রহণ করার জন্য যে প্রধান শর্ত যে আমাকে 15% হারে বিক্রি করতে হবে। তো এই ক্ষেত্রে আমি এই রিটেল হোলসেল 8 নম্বর নোটিস পারচেস সেল না দেখিয়ে আমাকে সেল দেখাইতে হবে স্ট্যান্ডার্ড রেটের 15% সেল দেখাইতে হবে নোট 4-এ। আমি নোট 4-এ সেল দেখাই। আমার পারচেজ সেল ভ্যালু ছিল 1,20,000 টাকা। আমি এই 8 নম্বর নোটের এন্ট্রিটা আমি ডিলিট করে দিই।
আচ্ছা, এখন দেখেন এখানে আমি 15% হারে সেল করার কারণে আমার ভ্যাট আসছে 18,000 টাকা এবং আমি রেয়াত নিয়েছি 15,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমার নিট প্রদেয় আসছে 3,000 টাকা। অর্থাৎ আমাকে এখন এই রেয়াত নেওয়ার কারণে আমার ভ্যাট কমে গেল 50%। অর্থাৎ আমি যদি রেয়াত না নিয়ে 5% হারে সেল করতাম তাহলে আমার ভ্যাট আসছিল 6,000 টাকা, আর আমি রেয়াত নেওয়ার কারণে আমার ভ্যাট আসছে এখানে 3,000 টাকা। আচ্ছা, এটা গেল রেয়াতের সুবিধা, অর্থাৎ রেয়াত নিলে ভ্যাটের পরিমাণ কমে আসবে। 6 মাস নেওয়া যায়, ঋণাত্মক মান আসে। রিটার্নের 34-এ ঋণাত্মক মান কখন আসবে? ঋণাত্মক মান তো আসবে যদি আপনার রেয়াত বেশি হয় প্রদেয় কম হয়, তাহলে ওইটা ঋণাত্মক দেখাবে। হ্যাঁ, না, ওটা তো সমস্যা নাই তো আপনার। আর রেয়াত বেশি নিতে পারেন, কারো 1 মাসে পারচেস থাকতে পারে, সে আর 4-5 মাসে কিনবে না, সে 4-5 মাস ধরে সেল করবে, এমন হতে পারে না? হতে পারে। তাহলে সে যখন ক্রয় করবে তখনই সে রেয়াত নিয়ে নেবে। এরপরে যখন সে সেল করবে, তার প্রদেয় আসবে, তখন তার এই ব্যালেন্স থেকে ওইটা মাইনাস হতে থাকবে। এখন আমার ধরেন ঋণাত্মক মান আপনার থাকলো, এখন ওই ধরেন 2 টাকা আমার সাপোজ থাকলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন 2 টাকা আমি 6 মাসের মধ্যে আমি দেখাতে পারলাম না। না, না, ওটাতে সমস্যা নাই। আপনার রিটার্নে দেখাইতে হবে, আপনার উপকরণ করাটা ইনপুট দিতে হবে 4 মাসের মধ্যে। এরপরে আপনার 6 মাস কেন, 1 বছরও আপনার জের থাকতে পারে। না, আমি বলতেছি ঋণাত্মক মান, আমার একটা ঋণাত্মক মান হচ্ছে 34 সাপোজ, হ্যাঁ, এখন এই ঋণাত্মক মানটা আমি 6 মাসের কর মেয়াদে আমি নিতে পারবো। না, 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 এরকম কোনো শর্ত নাই। আপনি ধরেন প্রদেয় কম, রেয়াত বেশি নিছেন, তাহলে আপনার 34-এ ঋণাত্মক আসবে। 34-এ, হ্যাঁ, যেটা আসবে ওইটাই আপনার তো জের হিসাবে থাকবে। আপনি রিটার্ন সাবমিট করে দিলেন, তখন দেখবেন আপনার এই যে একদম লাস্টে, এটা হলো কত, 65-এ আপনার ওই জেরটা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই 65-এর ওই জেরটা তো আপনাকে যতদিন ইচ্ছে আপনি রাখতে পারবেন। এখানে 6 মাসের কোনো শর্ত নাই। না, আমি ব্যাট অফিসে গেছি তো ওনারা বলছে 6 মাস দেখাতে পারবেন, 6 মাসের মধ্যে আপনার এটা মানে জেট টানতে হবে, শেষ করতে হবে। না, না, এটা 6 মাসের মধ্যে জের শেষ করতে হবে এমন শর্ত নাই। ওইটা হলো হয়তো মানে মিসকমিউনিকেশন হয়েছে, যে আপনি যদি রিফান্ড নিতে চান তাহলে রিফান্ড নিতে হবে 6 মাস পর্যন্ত, তাকে জের টানতে হবে, তারপরে আপনি রিফান্ডের ক্লেম করতে পারবেন। হ্যাঁ, এখন রিফান্ড আমি নিলাম, রিফান্ড ধরেন 3 মাসের মধ্যে আমাকে দিল না অথবা 2 মাসে দিল না, তারপরে এর মধ্যে দেখা গেল আমার আবার ঋণাত্মক মান আসলো, তখন আমি কি করব? আপনার বিষয়টা তো একটু ক্লিয়ার হচ্ছেন না। সেটা হলো যে আপনি যদি রিফান্ড নিতে চান তাহলে আপনাকে, অ্যাপ্লাই করছি রিফান্ডের, আমি বলি শোনেন, আগে বিষয়টা একটু ক্লিয়ার হয়। আপনি যদি রিফান্ড নিতে চান তাহলে ওই জেটটাকে 6 মাস পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে, সমন্বয় করার চেষ্টা করতে হবে। সমন্বয় না করলে ওই জেটটা 6 মাস কন্টিনিউ করবে, তারপর আপনি রিফান্ডের আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি যদি রিফান্ড পেয়ে যান তাহলে তো ওই জের আর আপনার থাকবে না, আর যদি রিফান্ড না পান তাহলে তো ওই জেটটা চলতে থাকবে। আর জের যেটা থাকবে ওটা তো আপনার টাকা, আপনার রেয়াত নিছেন, ওটা আপনার টাকা। এখন আপনার সেলের উপরে যদি প্রদেয় না হয় তাহলে আপনার টাকা আপনারই থেকে যাবে। এখানে 6 মাসের কোনো শর্ত নাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসে যে রেয়াতের সাথে মূল্য ঘোষণা। আচ্ছা, রেয়াতের সাথে মূল্য ঘোষণা একটা সম্পর্ক আছে। এই যে 46 ধারার যে শর্ত, সেখানে বলা আছে উপকরণ উৎপাদ সহ ঘোষণায় উল্লেখ নাই এমন উপকরণের রেয়াত নেওয়া যাবে না। অর্থাৎ আপনাকে রেয়াত নিতে হলে আগে মূল্য ঘোষণা দিতে হবে। সেটা আপনার বাণিজ্যিক পণ্য হোক বা উৎপাদিত পণ্য হোক, আপনাকে সংশ্লিষ্ট ভ্যাট অফিসে, বিভাগীয় অফিসে একটি মূল্য ঘোষণা দিতে হবে। সেই মূল্য ঘোষণায় আপনার এই উপকরণের উল্লেখ থাকতে হবে। যেসব উপকরণ আমি ব্যবহার করছি, হ্যাঁ, আপনি যে ব্যবহার করছেন বা যে পণ্যটা ক্রয় করছেন। এখানে ধরেন এই যে আমি যে উদাহরণটা দিচ্ছি, মোবাইল ফোন ক্রয় দেখানো আছে 1 লাখ টাকা এবং বিক্রি দেখানো আছে 1,20,000 টাকা সংযোজন সহ। তো এই যে মোবাইল ফোনের যে আপনি 15% হারে 1,20,000 টাকা বিক্রি করলেন এবং রেয়াত গ্রহণ করলেন, এই জন্য আপনাকে একটা অফিসে ঘোষণা দিতে হবে যে আমি এই মোবাইল ফোন এত টাকা আমার ক্রয় এবং এত টাকা আমার বিক্রয়। মূল্য সহ ঘোষণা 4.3-তে মূল্য সহ ঘোষণা অফিসে সাবমিট করতে হবে।
এবং এই মূল্য ঘোষণা সাবমিট না করলে আপনার রেয়াত যে ধরে নিই যে এটার লোকাল পারচেজ পিপি দানা, আচ্ছা আমি ধরে নিই যে আমি পিপি দানা ক্রয় করেছি 1,00,000 টাকার। আচ্ছা এখানে 1,00,000 টাকার আছে, আমি ইনফর্মে যাই। আমার বিদ্যুৎ ব্যয় হয়েছে 10,000 টাকা। বিদ্যুৎটা যাবে আপনার গুডস অ্যান্ড সার্ভিস স্ট্যান্ডার্ডের লোকাল পারচেজ। হ্যাঁ ধরি বিদ্যুৎ বিল আমার 10,000 টাকা। আর এখানে বিদ্যুৎ বিল কিন্তু 15% কাটে, এখানে 5% কাটে না। কোথায় 15% কাটে? এখানে বিদ্যুৎ বিলের এখানে আপনার আসলে 15% কাটে, আপনি 5% কাটে। আপনি কোন নোটে এন্ট্রি দিছেন? এই যে গুডস অ্যান্ড স্ট্যান্ড, আমি তো এই যে 10,000 টাকা তো আমার 500 টাকা, এখানে তো 5%ই আসছে। আমি ইয়েদের সার্ভিসে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, না কত নম্বর নোটে দিছেন? আপনি কি 14 নম্বর নোটে দিছেন না 16 নম্বর নোটে দিছেন? আমি 14 নম্বর নোট। 14 নম্বর নোটে তো স্ট্যান্ডার্ড রেট 15% হারে যে কোনো পার্সেজে আপনি 14 নম্বর নোটে দিবেন। আর যখন আদার্স রেট হবে তখন সেটা আপনাকে 16 বা 17তে দিবেন। আচ্ছা এখানে দেখেন আমি 1,00,000 টাকার পিপি দানা করে দেখাইছি, 15,000 টাকার আর রেয়াত আসছে, এবং 10,000 টাকা বিদ্যুৎ ক্রয় দেখাইছি যেখানে আমার 500 টাকা রেয়াত আসছে, অর্থাৎ 15,500 টাকা টোটাল রেয়াত আসছে। এখন স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, আমার বিদ্যুৎ বিল, টিএনটি বিল, তারপরে সিকিউরিটি বিল, এগুলি কি আমি এই যে 16 নম্বরে দিব? আপনার 15% হারের যেটা পারচেজ সেটা আপনার 14 নম্বর নোটে দিবেন, লোকাল পারচেজ। আর 15% হারের নিচে যত লোকাল পারচেজ আছে সেটা আপনাকে 16 নম্বর নোটে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যে ধরেন আপনি একটা চালানে 1,00,000 টাকার আর পিপি দানা ক্রয় করেছেন এবং 10,000 টাকার বিদ্যুৎ ক্রয় করেছেন, যেটা আপনার উপরে 15,500 টাকা রেয়াত আসছে। এখন এই 1,00,000 টাকার পিপি দানা দিয়ে আপনি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন। ধরি নেই আপনি দুই ধরনের পণ্য তৈরি করছেন। একটা হলো আপনি ব্যাগ বানাইছেন, আর একটা হলো যে টিফিন বক্স আছে যেটা অব্যাহতিপ্রাপ্ত, সেটা তৈরি করছেন। আর নোট 3-তে আমি অব্যাহতি সেলটা দেখাই। টিফিন বক্স কত? আচ্ছা ধরি আমি টিফিন বক্স উৎপাদন করেছি 50,000 টাকার। আমার সেল করেছি 50,000 টাকার। মেইন ফর্মে যাই। আচ্ছা এখানে কোনো ভ্যাট আসে নাই। আর আমি 1,20,000 টাকার টোটাল হচ্ছে 10,000 টাকার আমি বিদ্যুৎ করাই, আর 1,00,000 টাকা 1,20,000 তাহলে আমাকে টোটাল সেল দেখাইতে হবে। আমি কিছু সংযোজন দিয়ে ধরো 1,30,000, তাহলে আরও 80,000 টাকার আমি ভ্যাটেবল পণ্য সেল দেখাবো। আচ্ছা এখন এখানে দেখেন আমি টোটাল আমার পারচেস ছিল 1,10,000, আর আমি টোটাল সেল দেখিয়েছি আমি 1,30,000। এর মধ্যে 80,000 টাকা 15% হারের পণ্য উৎপাদন করেছি,
এবং 50,000 টাকার অব্যাহতি পণ্য উৎপাদন করেছি। কিন্তু এই যে অব্যাহতি এবং 15% হারের উভয় পণ্য তৈরি করার জন্য আমি যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সেইটার উপর কিন্তু পুরোটাই রেয়াত নেওয়া হয়েছে। এখন এখান থেকে আদর্শ হারের নিচের যে পণ্য উৎপাদন করা হয়েছে, উক্ত পণ্য উৎপাদনে যে পরিমাণে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ওই উপকরণের রেয়াত নেওয়া যাবে না, সেই রেয়াতটা আমাকে বাতিল করতে হবে। যেহেতু আমি পুরো উপকরণের রেয়াতটা আমি একবারে নিয়ে নিছি, এখানে আলাদা করা সম্ভব না। এই জন্য আমার এটার হার কত পার্সেন্ট হয়েছে? 80 আর 50, 1,30,000, মানে কত পার্সেন্ট আমি অব্যাহতি পণ্য উৎপাদন করছি? 30%, কাছাকাছি হবে আর কি। আচ্ছা ধরি 30% আমি অব্যাহতি পণ্য উৎপাদনের জন্য উপকরণ ব্যবহার করছি। তো সেই 30% উপকরণের যে রেয়াত সেটা বাতিল করতে হবে। তো আমি টোটাল রেয়াত নিয়েছি 15,500। তো 15,500-র মধ্যে থেকে 30% যেটা হয়, ধরি 15,500 30% হবে আপনার 6,000। তাহলে এই 6,000 রেয়াতকে আমি বাতিল করতে হবে। 6,000 রেয়াত বাতিল করার জন্য আমাকে এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এখানে গিয়ে আমাকে এই যে এনি আদার অ্যাডজাস্টমেন্ট 27 নম্বর নোটে আমাকে ওই 6,000 টাকা এখানে ইনপুট দিতে হবে। এখানে কি চালান নম্বর লিখতে হবে? না, এখানে কিছুই লেখা লাগবে না। এখানে আমি শুধু 6,000 টাকা লিখে দিব। এখানে পারপাস এবং নোটের মধ্যে আমি লিখে দিব যে কি জন্য আমি 6,000 টাকা এখানে দিলাম, সেটা আমি ওই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিব। অর্থাৎ এক্সেম্পটেড গুডস তৈরি করার জন্য যে উপকরণ ব্যবহার করা হয়েছে সেই উপকরণের যে রেটটা, সেই রেটটা আমি এখানে বাতিল করলাম। এখন আমি মেইন ফর্মে চলে যাই। এখন দেখেন, তো আমার টোটাল প্রদেয় হয়েছিল 12,000 টাকা, আমি রেয়াত গ্রহণ করেছিলাম 15,500। এই 15,500 থেকে আমি আবার 6,000 বাতিল করলাম। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে 6,000 ইনপুট দিয়ে এই 6,000 রেয়াত টাকা আমি বাতিল করে দিলাম। এখন আমার 2,500 টাকা প্রদেয় আসছে। আগে কিন্তু এই 6,000 টাকা না থাকলে কিন্তু এই 2,500 টাকা প্রদেয় আসতো না। আচ্ছা, এটা গেল আপনার একই উপকরণ দিয়ে যদি আপনার 15% হারের পণ্য এবং এক্সেম্পটেড বা অন্যান্য পণ্য উৎপাদন করা হয়, তাহলে সেই 15%-এর বাইরে যে পণ্যটা উৎপাদন করা হবে সেই পণ্যের উপকরণের রেয়াতটা বাতিল করার পদ্ধতি। আচ্ছা, তারপরে আসি রেয়াত কখন অবৈধ হয়। আচ্ছা, এখন রেয়াত অবৈধ হবে যদি এই যে ধারা 46-এ যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত পরিপালন না করে যদি কোনো পণ্য রেয়াত গ্রহণ করা হয় তাহলে সে রেয়াতটা অবৈধ হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতেছি যে আপনি যদি এমন কোনো পণ্যের রেয়াত গ্রহণ করেন যে পণ্যটা আপনার মূল্য ঘোষণায় উপকরণ হিসাবে দেওয়া নাই, তাহলে সেই রেয়াতটা অবৈধ হবে। আপনার 4 কর মেয়াদ পরে যদি কোনো পণ্যের রেয়াত গ্রহণ করেন তাহলে সেই রেয়াতটা অবৈধ হবে। বা এই যে 1 লক্ষ টাকার অধিক মূল্যে কোনো পণ্য ক্রয় করে সেটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ না করেই রেয়াত গ্রহণ করেন তাহলে সেই রেয়াতটি অবৈধ হবে। এই ধরনের অর্থাৎ 46 ধারায় যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত পরিপালন না করলে সেই রেয়াতটা অবৈধ হবে। এছাড়া আরেকটা রেয়াত অবৈধ হওয়া বা বিধি বহির্ভূত রেয়াত হওয়ার জন্য আরেকটা বিষয় আছে, যে ধরেন আপনি রেয়াত পারচেস করলেন, পণ্য পারচেস করে রেয়াত নিলেন, কিন্তু আপনি সেটার সেল দেখাচ্ছেন না এবং আপনার সেটা স্টকেও নাই, মূসক রেজিস্টারেও নাই বা স্টকেও নাই, আপনি শুধু রেয়াত নিছেন, আপনার জের বাড়ছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনার স্টক না থাকার কারণে বা মূসক রেজিস্টার ক্রয় রেজিস্টারে উল্লেখ না থাকার কারণেও আপনার এই রেয়াতটাকে অবৈধ হিসাবে গণ্য করা হতে পারে। Thank you for watching this video.